মেঘালয়ে খনির ভিতরে 18 প্রাণ। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখছেন একটা সুড়ঙ্গে অন্ধকার গর্তের ভিতরে কাজ করতে যাওয়ার সময় মানুষের মনে কি ঘটেছিল? যদি আপনি জানতেন যে আজ যে সুড়ঙ্গে আপনি ঢুকছেন সেখান থেকে আর কোনোদিন ফিরে আলো দেখতে পারবেন না, তবে কি আপনি সেই সুড়ঙ্গে পা দিতেন? আমাদের চারপাশে এই চকচকে দুনিয়ার আড়ালে কতগুলো মানুষের দীর্ঘশ্বাস মিশে গেছে। একটু ধৈর্য ধরে পুরা টপিকটি শুনবেন, কারণ আপনার মাথার ভিতরে যে প্রশ্নগুলো ঘুরছে সবগুলো পেয়ে যাবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও তৈরি করতে অনেক মেহনত করতে হয়, তাই একটি লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম তথ্যবহুল ভিডিও পেতে। টপিকে ফিরে আসি, সেটা কি আমরা একবারও ভেবে দেখি জীবন কি এতটাই সস্তা যে কয়েক টাকার জন্য মানুষের মাটির নিচে ইঁদুরের মতো গর্তে করে কাজ করতে হয় আর তারপর সেখানেই চিরদিনে হারিয়ে যেতে হয়? এই যে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে 18 জন মানুষের মৃত্যু হলো, সেটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো অবহেলা আর অন্ধকারের ইতিহাস? শুরু থেকে শুরু করি, এটা আসলে কবে থেকে শুরু হয়েছে আর কারা এটাকে এভাবে ছড়িয়ে দিয়েছে সেই কথাগুলো আমাদের জানা খুব দরকার। মেঘালয়ের পাহাড়ের এই কয়লাগুলো তোলার কাজটা আসলে বহু পুরানো। 80-র দশকের দিকে এখানে প্রথম বড় আকারের কয়লা উত্তোলনের কথা ভাবা হয়। মেঘালয় এমন একটা জায়গা যেখানে মাটির মালিকানা সরকারের হাতে নয়, বরং স্থানীয় আদিবাসীদের হাতে থাকে। এই সুযোগটাই কাজে লাগিয়ে কিছু প্রভাবশালী মানুষ তারা পাহাড়ের ছোট ছোট গর্ত করে কয়লা বের করা শুরু করে, যাকে আমরা এখন রেড হোল মাইনিং বা ইঁদুরের গর্ত খনন বলি। পাহাড়ের গায়ে মাত্র 3 থেকে 4 ফুট সরু গর্ত করা হয়, কারণ এখানে কয়লার স্তরগুলো খুব পাতলা। বড় বড় মেশিন ঢুকিয়ে কয়লা বের করা এখানে লাভজনক নয়, তাই এই সস্তা আর ভয়ঙ্কর উপায়টা বেছে নেওয়া হয়েছিল। সেই শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ এই অন্ধকার গর্তে ঢুকেছিল শুধু একটুকু বাতের আশায়। স্থানীয় মানুষজন প্রথমে এটাকে ভগবানের আশীর্বাদ মনে করত, কারণ পাহাড়ের চাষবাস করে টিকে থাকা খুব কঠিন ছিল আর কয়লা খনির কাজ তাদের হাতে কাঁচা টাকা এনে দিত। কিন্তু সেই আশীর্বাদ যে একদিন অভিশাপে পরিণত হবে সেটা হয়তো কেউ বুঝতেই পারেনি। বছরের পর বছর ধরে কোনো নিয়ম কানুন ছাড়াই এই পাহাড়গুলোকে কুড়ে কুকলা করে ফেলা হয়েছে। যারা এই কাজ শুরু করছিল তারা আজ কোটিপতি, কিন্তু যারা মাটির নিচে ঢুকে কয়লা বের করে আনলো তাদের কপালে জুটলো শুধু মৃত্যু। তাংস্কু এলাকায় এই যে ঘটনা ঘটলো, এটা হুট করে হওয়ার কোনো বিষয় নয়, বরং কয়েক দশকের জমে থাকা অন্ধকারের ফল। সরকার বা প্রশাসন মাঝে মধ্যেই বাধা দেওয়ার চেষ্টা করলেও এই ব্যবসার শিকড় এতটাই গভীরে যে সেটা উপড়ে ফেলা সহজ হয়নি। স্থানীয়ভাবে এই ব্যবসা নিয়ন্ত্রণ হয় বলে এখানে বাইরের কারো ঢোকা বা খবর দেওয়া খুব কঠিন, আর সেই সুযোগে এই মরণ ফাঁদগুলি তৈরি হয়েছে যা দিনের পর দিন মানুষকে গিলে খাচ্ছে। এই যে রেড হোল মাইনিং, এটা আদৌ কি মানুষের সাহায্যের জন্য নাকি মানুষকে তিলে তিলে ধ্বংস করার জন্য করা হয়, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। একদল মানুষ বলেন এটা তো সাধারণ মানুষের কর্মসংস্থান দিচ্ছে, তারা না খেয়ে মারা যাওয়ার চেয়েও এই কাজ করে অন্তত বেঁচে আছে। কিন্তু আপনি কি এটাকে বেঁচে থাকা বলবেন? একটা 4 ফুটের সুড়ঙ্গে পেটের উপর বর দিয়ে হামাগুড়ি দিয়ে কয়েক ফুট নিচে নামা আর সেখান থেকে কুড়িয়ে ভরে কয়লা তুলে আনা কি আদৌ মানুষের কাজ হতে পারে? এটা আসলে মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে দেওয়া। এই পুরা প্রক্রিয়াটাই তৈরি করা হয়েছে গরিব মানুষের নিরাপত্তা অবস্থানকে কাজে লাগিয়ে বড় লোকদের পকেট ভরার জন্য। এখানে না আছে কোনো সুরক্ষা ব্যবস্থা, না আছে কোনো ইমার্জেন্সির সুবিধা। এমনকি যদি খননের ভিতরে দোষ নামে বা জল ঢুকে পড়ে, তবে উদ্ধার করার মতো কোনো সরঞ্জাম সেখানে থাকে না। এই যে 18 জন মানুষ মারা গেল, তাদের পরিবারের কথা একবার ভাবুন তো। তাদের কাছে এই খনি কোনোদিন সাহায্যের হাত হয়ে আসেনি, বরং এটা ছিল একটা মরণ ফাঁদ। পরিবারের দিক থেকে যদি দেখেন তবে দেখবেন এই এলাকাগুলি নদীগুলোর জল পুরা নীল বা বিষাক্ত হয়ে গেছে। কয়লার সালফার আর অ্যাসিড মিশে জল পানের অযোগ্য হয়ে পড়ে, গাছপালা মরে যাচ্ছে আর মাটি আলাদা হয়ে যাচ্ছে। যে পাহাড় একসময় মেঘালয়ের অহংকার ছিল, সেই পাহাড় এখন ভিতরে ভিতরে ফাঁকা হয়ে গেছে। তাহলে এটা কি সাহায্য হলো? মোটেও না। এটা হচ্ছে প্রাকৃতিক আর মানুষের জীবনের বিনিময়ে কিছু মানুষের রক্তমাখা টাকা উপার্জন। সমাজকে এটা আর্থিকভাবে হয়তো সামান্য কিছু দিচ্ছে, কিন্তু সামাজিকভাবে এটা আমাদের একটা পঙ্গু আর অপরাধ প্রবণ ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। যেখানে জীবনের চেয়েও কয়লার দাম বেশি, সেখানে কোনো সমাজ সুস্থ থাকতে পারে না। মেঘালয়ের ইতিহাসের দিকে তাকালে আপনি রক্তমাখা অনেক পাতা দেখতে পাবেন। সব থেকে বড় আর অলৌকিক ঘটনাটা ঘটেছিল 2018 সালে কোসা এলাকায় এক কয়লা খনিতে। সেখানেও ঠিক এভাবেই রেড হোল খনন করে কয়লা তোলা হচ্ছিল আর পাশের লিটন নদী থেকে জল ঢুকে পুরা খনিটা ডুবে যায়। 15
জন শ্রমিক ভিতরে আটকে পড়েছিলেন। সেই উদ্ধার কাজ চলছিল মাসের পর মাস। নৌবাহিনী, ডুবুরি থেকে শুরু করে উড়িষ্যার পাম্প বিশেষজ্ঞরা সবাই এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। কয়েক মাস পর শুধু হাড়গোড় উদ্ধার করা সম্ভব হয়েছিল। এছাড়াও 2012 সালেও একই রকম এক দুর্ঘটনায় প্রায় 15 জন শ্রমিক মারা গিয়েছিলেন। দক্ষিণ গারো পাহাড় জেলায় আশ্চর্যের বিষয় হলো, প্রতিবার দুর্ঘটনার পর আমরা শোক প্রকাশ করি, তদন্তের নির্দেশ দেই, আর কিছুদিন পর সব ভুলে যাই। এখন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা ANGT এই পদ্ধতিতে খনি খনন নিষিদ্ধ করলো, তখন মনে হয়েছিল এবার হয়তো এই মৃত্যু মিছিল থামবে। কিন্তু বাস্তবতা ছিল পুরো আলাদা। নিষেধাজ্ঞা থাকার পরও পাহাড়ের আড়ালে অন্ধকারে এই কাজ সামানে চলছিল। প্রভাবশালীরা পুলিশ আর প্রশাসনের চোখে ধুলো দিয়ে বা হয়তো তাদের ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে গেছে। প্রত্যেকটি ঘটনার ধরন একই রকম হয় খনির ভিতরে জল ঢুকে পড়ে অথবা বিস্ফোরণ হয়ে মুখ বন্ধ হয়ে যায়। আর প্রতিবারই দেখা গেছে যারা মারা গেছেন তারা ভিন রাজ্যের গরিব শ্রমিক, যাদের পরিচয়টুকু অনেক সময় পাওয়া যায় না। এই পুরানো বিদ্যি আমাদের দেখায় যে আমরা আগের ভুল থেকে কিছুই শিখিনি। মানুষের প্রাণের কোনো মূল্যই নেই বলে এই অবৈধ কাজগুলো নিয়মিত চলছে। ভবিষ্যতে কি এরকম ঘটনার আরো কোনো সম্ভাবনা আছে? সত্যি কথা বলতে কি, যতদিন না পর্যন্ত এই ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে ততদিন এই বই থেকেই যাবে। কারণ পাহাড়ের নিচে যে হাজার হাজার অবৈধ সুড়ঙ্গ খুঁড়ে রাখা হয়েছে সেগুলো যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। বিজ্ঞান বলেছে এভাবে অপরিকল্পিত খনন চালু করলে পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এখন যে পরিমাণ বৃষ্টিপাত বাড়ছে তাতে এই সুড়ঙ্গগুলো জল ঢুকে বড় কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল। ভবিষ্যতে যদি এই রেড হোল মাইনিং বন্ধ না করা হয় তবে মেঘালয়ের অনেক গ্রাম হয়তো দোষে মাটির নিচে তলিয়ে যেতে পারে। আমাদের মনে রাখা দরকার, প্রকৃতিকে যখন আমরা এভাবে ক্ষতিগ্রস্ত করি প্রকৃতি তখন তার প্রতিশোধ নেয়। ভবিষ্যতে শুধু শ্রমিকের মৃত্যু নয়, বরং সাধারণ মানুষের ঘরবাড়ি বিপন্ন হতে পারে। আবার অন্যদিকে যদি অবকাঠামো একবার বন্ধ হয়ে যায় তবে ওই এলাকায় হাজার হাজার মানুষের রুজি বন্ধ হয়ে যাবে। তখন তারা হয়তো আরো বেশি অপরাধের কাজে জড়িয়ে পড়তে পারে। তাই আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং। যদি সরকার বিকল্প আয়ের ব্যবস্থা না করতে পারে তবে মানুষ নিজের পেটের দাগিতে আবার সেই অন্ধকার গর্তে ঢুকবে। আর তার মানে হলো আরো মৃত্যু, আরো সুখ। প্রযুক্তি ব্যবহার করে যদি বিজ্ঞানসম্মতে খনি খনন করা না হয় তবে সামনের দিনগুলোতে আমরা হয়তো আরো বড় ট্র্যাজেডি দেখতে চলছি। এই বিষয়ে পজিটিভ আর নেগেটিভ দুটোই আলাদা আলাদা যুক্তি আছে। যারা এর পক্ষে কথা বলেন তারা মূলত অর্থনৈতিক দিকটা তুলে ধরেন। তাদের মতো মেঘালয়ের মতো জায়গায় যেখানে বড় কোনো কলকারখানা নেই সেখানে এই কয়লাই হলো মানুষের আয়ের একমাত্র উৎস। হাজার হাজার ট্রাক চালক, লেবার আর ছোট ব্যবসায়ী এই খনির উপর নির্ভর করে বেঁচে আছে। তারা বলেছেন যদি এটা বন্ধ হয়ে যায় তবে এখানকার অর্থনৈতিক দোষে পড়বে আর মানুষ না খেয়ে মরবে। তারা আরো দাবি করেন যে এটা তাদের পূর্বপুরুষের জমি, তাই তারা সেখানে কি করবে না সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে এর বিপরীত বা নেগেটিভ দিক নিয়ে যারা কথা বলেন তাদের যুক্তি অনেক বেশি শক্তিশালী। তারা বলেছেন কোনো কর্মসংস্থানই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। আপনি যদি প্রতিদিন মরার বয়ে কাজে যান তবে সেটা কাজ নয়, সেটা দাসত্ব। পরিবেশবাদীরা বলেছেন এভাবে চলতে থাকলে মেঘালয় তার চিরচেনা রূপ হারাবে আর আগামী প্রজন্ম পাবে শুধু বিষাক্ত জল আর নেড়ো পাহাড়। আইনের দিক থেকে এটা একটা জঘন্য অপরাধ। সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও যেভাবে কোনো সুরক্ষা ছাড়াই এই কাজ চলছে তা কোনোভাবেই সমর্থন করা যায় না। মানুষের জীবনের নিরাপত্তা আর পরিবেশকে রক্ষা কি কয়েক টাকা মানুষের ব্যবসার চেয়ে কম গুরুত্বপূর্ণ? এই বিতর্কটা চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে যখন 18টা নিরহ দেহ বের হয়ে আসে তখন সব যুক্তি আসলে ফিকা হয়ে যায়। পজিটিভ দিক খুঁজে বের করার চেয়েও এই ব্যবস্থার ভুলগুলো সংশোধন করা এখন সবচেয়ে দাবি। এখন কথা হলো এই সমস্যার সমাধানটা আসলে কি? সমাধান খুব একটা সহজ নয় কিন্তু অসম্ভব নয়। প্রথমত সরকারকে খুব কড়া হাতে এই অবৈধ খনন বন্ধ করতে হবে। শুধু কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলে হবে না, বরং মাটির নিচে কি চলছে সেটার কড়া নজরদারি দরকার। দ্বিতীয়ত যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য বিকল্প আয়ের পথ তৈরি করতে হবে। মেঘালয় পর্যটক বা উত্থান পালনের জন্য খুব ভালো জায়গায় যেখানে সরকার বিনিয়োগ করতে পারে। কয়লা যদি তুলতেই হয় তবে সেটা রেড হোল পদ্ধতিতে না করে আধুনিক আর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করতে হবে, যেখানে শ্রমিকের জীবনের গ্যারান্টি থাকবে। প্র্যাকটিক্যালি গিয়ার, অক্সিজেন মাস্ক আর দুর্ঘটনার পর বেরোনোর পথ রাখা বাধ্যতামূলক করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো শিক্ষার আলো পৌঁছাতে হবে। যখন শ্রমিকরা বুঝবেন তাদের জীবন কতটুকু
কতটুক মূল্যবান, তখন তারা হয়তো এরকম ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইবে না। স্থানীয় প্রশাসনকে আরো বেশি সহ্য হতে হবে। প্রভাবশালীরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা মারা গেছেন তাদের ক্ষতিপূর্ণ দেওয়াটা সামরিক সাহায্য কিন্তু স্থানীয় সমাধান হলো এমন একটা ব্যবস্থা গড়া যেখানে আর কাউকে এভাবে মরতে হবে না। একটা সময় ছিল যখন কয়লা তুলাকে মানুষ গর্বের মনে করত। বাড়ির ছেলেরা খনিতে কাজ করতে যাচ্ছে মানে তারা অনেক টাকা রোজগার করে ফিরবে, সেটা ছিল একটা গর্বের বিষয়। গ্রামের পর গ্রাম মানুষ এই খনির উপর নির্ভর করে নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখত, কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে সেই স্বপ্নটা এখন আতঙ্কে পরিণত হয়েছে। আগে মানুষ শুধু টাকা দেখত, এখন মানুষ লাশের সারি দেখছে। এখন খনির কাজ মানেই গড়ে ফেরার কোনো নিশ্চয়তা নেই। মানুষের মানসিকতা একটা বড় বদল আসছে, কারণ তারা দেখছে এই কাজে যারা ধনী হচ্ছে তারা আসলে সমাজের উচ্চ স্তরের মানুষ, আর যারা প্রাণ দিচ্ছে তারা একদম সাধারণ শ্রমিক। মানুষের এখন এই ব্যবহারের প্রতি একটা ঘৃণা জন্মাচ্ছে, কিন্তু পেটের দায়ে তাদেরকে চুপ করিয়ে রাখা হয়। আগে হয়তো শ্রমিকরা এই ঝুঁকিটাকে সাহসিকতা মনে করত, কিন্তু এখন তারা এটাকে নিরুপায় হিসাবে দেখছে। সাধারণ মানুষ যখন চায় একটা নিরাপদ পরিবেশ আর সুস্থ জীবন, কিন্তু সেই চাওয়াটা পূর্ণ করার মতো শক্তি তাদের হাতে নেই, তারা তখন বুঝতে পারছে যে এই কয়লা আসলে তাদের সোনার ডিম পাড়ার হাঁস নয়, বরং এটা তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার একটা অস্ত্র। কল্পনা করুন মেঘালয়ের সেই পাহাড়গুলো যেখানে নদীগুলো ছিল কাচের মতো পরিষ্কার, আর 18 জন শ্রমিকের মৃত্যুতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা আসলে কতটা অমানবিক এক ব্যবস্থার মধ্যে বাস করছি। আসুন আমরা অন্তত সচেতন হই যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো শিশু অনাথ না হয়। কয়লা হয়তো দরকার, কিন্তু মানুষের প্রাণের বিনিময়ে সেই কয়লা আমাদের কোনো কাজে আসবে না। পৃথিবীটা যেন শুধু কয়লার মতো কালো না হয়, বরং মানুষের ভালোবাসা আর জীবনের আলো ভরে উঠে, সেটাই হোক আমাদের লক্ষ্য। এই ছিল বাস্তবে একটি হৃদয় বিদারক না ফেরার দেশের গল্প যারা চলে গেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।